নিজের কাজের সৌজন্যে দেশের বাইরে যারা স্বীকৃত, পুরস্কৃত বা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন তাদেরকে আমরা বলছি বড় মঞ্চের তারকা। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর অনলাইন আয়োজন হাতিল নিবেদিত বড় মঞ্চের তারকা অনুষ্ঠানে। আজ আমরা যাকে পেয়েছি তিনি জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী। হাতিল নিবেদিত বড় মঞ্চের তারকা অনুষ্ঠানে স্বাগত। কেমন আছেন? ভালো আছি, কিন্তু প্রথমে বলে আমি তো আসলে গলির প্লেয়ার, বড় মঞ্চের তারকা কিনা আই হ্যাভ নো আইডিয়া। এই বড় মঞ্চের তারকা কি করে আপনি হলেন সেটা নিয়ে তো আমরা আজকে আলোচনা করব। আমি হইছি নাকি গলি থেকে বের হয়ে কোন কোন গলিতে যে চলে গেছেন আপনি, সেটাই আমরা আজকে কথোপকথনে বের করে আনবো। সেই কথা নিয়ে আজকে আমরা কথা বলবো। গলি থেকে কি করে আপনি রাজপথে এলেন সেই কথোপকথনে বের হয়ে যাবে। তাই আমি আসছি, মানে ভ্যারাইটি কাগজে যে উইক্সবার্গ লিখেছিলেন বাংলাদেশের নতুন ধারার চলচ্চিত্র আন্দোলনে মোস্তফা সরোয়ার ফারুকী হলেন আসল উদাহরণ। আর হলিউড রিপোর্টারে এলিজাবেথ কার লিখেছিলেন ফারুকী দক্ষিণ পূর্ব এশিয়ার পরবর্তী চলচ্চিত্র নির্মাতা যিনি ভেঙে বেরিয়ে আসতে পারেন। কাজের জন্য দেশের বাইরের সংবাদপত্রে আপনাকে নিয়ে নিউজ হয়, কেমন লাগে তখন, মানে যখন আপনার সৌজন্যে দেশের বাইরের পত্রপত্রিকায় বাংলাদেশের নামটি উঠে আসে? প্রথম দিকে খুব ভালো লাগতো, অনেস্টলি স্পিকিং, মানে 2013-14 ওই সময় খুব ভালো লাগতো। এখন একটু লজ্জা লাগে। আচ্ছা, লজ্জা লাগে কারণ? আমি জানি না, প্রথম দিকে বলতে আমি বলছি 2012-তে যখন টেলিভিশন পুসানে ক্লোজিং ফিল্ম হিসেবে নির্বাচিত হলো, তারপরে যতগুলো ভ্যারাইটি, হলিউড রিপোর্টার, স্ক্রিন ডেইলি, ওরা যখন রিপোর্ট করতো বা লিখতো তখন এক ধরনের একটা আনন্দ হতো। অফকোর্স আমি এটা যদি বলি যে না আমার কিছুই যায় আসে না, তাহলে মিথ্যা কথা বলা হবে। অবশ্যই অনেক আনন্দ হতো, কিন্তু জানি না ইদানিং বয়সের সাথে সাথে কিনা জানি না, এখন ইদানিং আমি এই সমস্ত ব্যাপারে একটু কেমন যেন একটু নির্মোহ হয়ে গেছি। আমার ধারণা ইট ইজ বিকজ অফ এইজ অর এক্সপিরিয়েন্স, আই ডোন্ট নো। আচ্ছা, এখন আর অত উত্তেজনা পাই না। আচ্ছা, ঠিক আছে। আপনি এখন আন্তর্জাতিক চলচ্চিত্র মহলে বাংলাদেশের মানে অন্যতম একজন অ্যাম্বাসেডর হয়ে উঠেছেন, বাংলাদেশকে বিশ্ব দরবারে প্রতিনিধিত্ব করছেন। এই অনুভূতিটাও কি আছে নাকি? না, এটা ডেফিনেটলি আমি একা করছি না, আরো অনেক ফিল্ম মেকাররাই করছে। আমি তাদের একজন, আমি অনেকের মধ্যে একজন। আর হ্যাঁ, মানে শুধু বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা তো অফকোর্স এটা একটা আনন্দের ব্যাপার, গর্বের বিষয়। ইয়া অফকোর্স, কিন্তু পাশাপাশি নিজের কাজ যখন বিভিন্ন জায়গাতে যায়, কেউ যখন ছবিটা দেখে কথা বলে, এটা এক ধরনের ভালো লাগে নিশ্চয়ই। অবশ্যই। আপনার এবার স্মরণ শক্তি একটু পরীক্ষা করা হবে। আমার কোভিডের পরে স্মরণ শক্তি কমে গেছে, আমি জানি না ফেল করতে পারি, বাট লেটস ট্রাই। এই জন্যই তো বলেছি পরীক্ষা করা হবে। আচ্ছা, আপনি এখন পর্যন্ত কয়টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছেন এবং কোন বিভাগে কি কি পুরস্কার পেয়েছেন? আরে এটা মনে থাকার কোনো সুযোগ নাই, আমি জানি না। আচ্ছা, একটু মনে করে দুই একটা অন্তত। আমার মনে হয় না এটা আমি এখন মনে করে বলতে পারবো। একটা বলেন। একটা কোনটা, মানে কয়টা ফেস্টিভ্যালে? মানে ফেস্টিভ্যালে আপনি অংশগ্রহণ করেছেন এবং কোন কোন বিভাগে কি কি পুরস্কার পেয়েছেন? এটা স্টাফ আমার এটা দেখে গুনতে হবে, আমার মনেও নাই যে কতগুলো ফেস্টিভ্যালে অংশ নিয়েছি আমি। আই হ্যাভ নো আইডিয়া। বুসানে তো পেয়েছেন? ইয়া, সেটাই তো। না, বুসানে আমি অ্যাওয়ার্ড পাইনি। নমিনেটেড হয়েছিলেন, সেটাতে অংশগ্রহণ করেছিলেন। কোনটাতে অ্যাওয়ার্ড পেয়েছিলেন? অনেক ফেস্টিভ্যালে, এখন এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস, দুবাই, রোমা, ইতালি। আই মিন দিস ইজ ডিফিকাল্ট টু বেরোচ্ছে তো, জানতেই তো যাচ্ছি। আচ্ছা, তার মানে স্মরণশক্তি একটু কোভিডের পরে আমার স্মরণশক্তি কমে গেছে, বাট কোভিডের আগে হলেও স্মরণশক্তি কমে যেত। আমি আমার বাসায় কখনো পুরস্কার রাখি না। যেমন আমার বাসায় যদি আপনি যান কখনো, আমাদের বাসায় কখনো দাওয়াত দেননি, কিভাবে যাব? সামনে দাওয়াত দেবো নিশ্চয়ই, দাওয়াতের উপলক্ষ আসবে। তো আমার বাসায় গেলে দেখবেন যে আমার বাসার শেলফে আমার পাওয়া কোনো পুরস্কার নাই। কার আছে? ওগুলো সব তিশায় যত পুরস্কার পেয়েছি এই পর্যন্ত কয়েক হাজার আছে নিশ্চয়ই। সো ওগুলো সব আছে। আমি একসময় যেটা বললাম যে একসময় পুরস্কার পেতে খুব ভালো লাগতো, প্রশংসা শুনতে খুব ভালো লাগতো। এখন অবশ্যই এখনও পেতে ভালো লাগে, কিন্তু পাওয়ার পর এটা ভুলে যেতে চাই। আই ডোন্ট ওয়ান্ট টু রিমেম্বার এনিথিং। আচ্ছা, শুধু প্রতিযোগী হিসেবে অংশ নেননি, বুসান ফেস্টিভ্যালে নানা উৎসব জুরির দায়িত্ব আপনি পালন করেছেন।
প্রতিযোগী হিসেবে ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নেওয়া নাকি জুরি হিসেবে দায়িত্ব পালন করা, মানে কোন কাজে আপনি বেশি প্রেশার মনে করেন? ডেফিনেটলি জুরির কাজ খুব প্রেশার, কারণ অনেক ছবি দেখতে হয়। আর আমার জন্য ছবি দেখাটা, আমি সবসময় বলি যে আগে আমি ফিল্ম মেকার হওয়ার আগে ছবি দেখতে যে আনন্দটা পেতাম, এখন ফিল্ম মেকার হওয়ার পরে ছবি দেখাটা একটু কষ্টকর, এই অর্থে যে একটা ছবি অনেক বেশি এঙ্গেজ করে আমাকে, আমার অনেক বেশি এনার্জি কনজিউম করে, এবং ছবিটা শেষ হওয়ার পরেও এটা মাথার মধ্যে অনেক দিন ক্রিয়া করে। এটা খুবই স্ট্রেসফুল। ফলে জুরি কাজ করতে গেলে একসঙ্গে কোনো যেমন আমি এখন তালিন ফিল্ম ফেস্টিভ্যালের ওদের ফার্স্ট ফিচার কম্পিটিশনে জুরি হিসেবে কাজ করছি। আমার ওখানে যাওয়ার কথা ছিল, আমি স্বাস্থ্যগত কারণে যাইনি, ফলে আমাকে অনলাইনে বসে বসে ছবি দেখতে হচ্ছে। তো ছবি হচ্ছে 20টা ছবি 6 দিনে দেখা, ইজ সুপার হেক্টিক। আচ্ছা, আপনি এখান থেকে বসেই অনলাইনে সব ছবিগুলো দেখবেন। আচ্ছা, একটু ভিন্ন প্রসঙ্গ, মানে যদি আপনার কাছে জানতে চাই জীবন মানে কি, জীবনের সংজ্ঞা কে দেবেন? ওয়াও, ওয়েল আই মিন দ্য ইজিয়েস্ট সংজ্ঞা হচ্ছে ইটস এ জার্নি, একটা ভ্রমণ। একটা স্টেশন থেকে যাত্রা শুরু করেছি, চলছে, একটা স্টেশনে গিয়ে নেমে পড়তে হবে। আচ্ছা, বাহ। যখন আমরা অনুষ্ঠানটি শুরু করব আমাদের একসাথে আমরা লিফটে উঠলাম, হ্যাঁ, আপনি লিফটে উঠতে ভয় পান কেন? একটা বৈজ্ঞানিক উত্তর হচ্ছে যে আমার ক্লস্ট্রোফোবিয়া আছে, আর আরও কিছু উত্তর যদি দিতে হয় যে আই ফিল লাইক যে কোনো জায়গায় খুবই সীমিত যদি জায়গা হয় যেখানে আপনি খুব একা বোধ করবেন, ওটা আমি খুব ভয় পাই। আমি একাকিত্বকে খুব ভয় পাই। কিন্তু আমরা তো অনেকেই ছিলাম লিফটে। থ্যাঙ্ক গড অনেকেই ছিলাম, কিন্তু বাট লিফটের ব্যাপারটা কি, লিফটের ব্যাপারটা হচ্ছে অনেকেই মিলে একা, মানে এটার ভিতরে যারা আপনারা আছেন প্রত্যেকে কিন্তু অনেকেই মিলে একা। আর যেমন বলছিলেন আপনি আপনার বাসায় লিফট আছে, বাড়িতে 5 তলায় আপনি থাকেন, আপনি সিঁড়ি দিয়ে যতবারই ওঠা নামে, মানে সিঁড়ি দিয়ে আপনি যান? 3 বার উঠতে হলে 3 বার আমি হেঁটে উঠি। কারণ হচ্ছে যেটা বললাম, লিফট কিন্তু এগুলো ডিজাইন করা হচ্ছে যে ইউল ফিল লোনলি অ্যাকচুয়ালি। আই মিন ইটস সো কনজেস্টেড একটা প্লেস, কারোর সঙ্গে ইন্টারাকশনের সুযোগ নেই, বাইরে কিছু দেখা যায় না। সো আই মিন সামটাইমস আমি কখনো ভাবি যে আমি লিফটে উঠতে যেতে ভয় পাই, তাহলে মানে কবরে গিয়ে থাকবো কিভাবে? সেটা তো একটা অন্য বিষয়। ফ্লাইটে তাহলে কি করেন আপনি? লম্বা যখন ফ্লাইট, এই যে এত ফেস্টিভ্যালে আপনি অংশগ্রহণ করেন, নিশ্চয়ই অনেক লং জার্নিতে যেতে হয়। ইউএসএ তে যেতে গেলে প্রায় 24 ঘন্টা লেগে যায়, কি করেন তখন আপনি? এটা তিশা সবসময় ভালো বলে যে ও যেমন যে কোনো লম্বা ট্যুরে যখন আমরা একসাথে যাই, ও একদম বিছানা বানিয়ে ফ্ল্যাট করে ঘুমায়, আর আমি এই যে এইভাবে বসছি না, ঠিক এইভাবে বসা আছি, এর মধ্যে আমি খাবো না, ওয়াশরুমে যাব না, এরকম। এবং তিশা সবসময় আমাকে খাপায় যে ও যদি একটু নড়াচড়া করে আমি নাকি বলি, মানে আই ডোন্ট নো, আই ফিল স্কেয়ার্ড, আমি জানি না। মানে আচ্ছা, আমরা জানতে পারলাম সবাই মিলে যে ফারুকী ভাই লিফটে ভয় পায়, ফ্লাইটেও ভয় পায়, এবং আপনি খাবারও খান না? না, কিছু খাই না। আচ্ছা, ইদানিং চেষ্টা করছি, কিন্তু আমি আসলে খেতে পারি না। একটু খাওয়ার চেষ্টা করছি, কিন্তু পারি না, আমি বুঝতে পারি যে আমার হয় না এটা। আচ্ছা, আমার মনে কৌতূহলী প্রশ্ন আরো আছে, সেটা হচ্ছে নাটক, বিজ্ঞাপন, চিত্র, সিনেমা বানাতে গিয়ে মানে অনেক নায়িকার সঙ্গে পরিচয়, সম্পর্ক, অনেক নায়িকার সঙ্গে প্রেম, আমি বলতে একটু লজ্জা, নিজে লজ্জা না, যেরকম করে লজ্জা পাচ্ছিলাম, ওভাবে পরিচালক তো বুঝেই গিয়েছে গুঞ্জন রয়েছে। তো নামগুলো আমি বলতে চাই না, নাম বলার কোনো প্রয়োজন নেই, আপনার মুখে শুনতে চাই। মানে এইসব বিষয় নিয়ে কি কোনো জটিলতার সৃষ্টি হয়েছে কখনো কাজের ক্ষেত্রে? কাজের ক্ষেত্রে নাকি সংসারের ক্ষেত্রে? দুটোর ক্ষেত্রে। না, কাজের ক্ষেত্রে কোনো জটিলতা তো আমার হয়নি কখনো, আমি ফিল করি না। আচ্ছা, ম্যানেজ করতে পেরেছেন? না, মানে আমি যখন প্রেম করেছি যখন আবার ব্রেকআপ হয়েছে, হয়ে গেছে। আই মিন দ্যাটস ফাইন, আই মিন ইটস পার্ট অফ দ্য গেম। আর সংসারের ক্ষেত্রে আমার এই ধরনের কোনো জটিলতা পড়তে হয়নি, কারণ আমার বেশিরভাগ ব্যাপারই তিশা জানে। ফলে তার সঙ্গে সে যদি আমাকে কোনো ব্যাপারে প্রশ্ন করে, আমি তখন তাকে ঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করি। ফলে এটা তো লুকানোর কিছু নাই। কখনো কি আছে না, মানে অনেকেই মানেন যে নিজের বউয়ের সামনে একটু মিথ্যে বললে সমস্যা কি? মিথ্যে কি বলা হয়েছে প্রেমের সম্পর্কে? কোনো কিছু নিয়ে যেটা তৃষা না জানলে হয়তো বা ভালো হবে? না,
আমি জানি না, চিন্তা করতে হবে। হোয়াইট লাইজ হয়তো বলতে পারি, আই ডোন্ট নো। আচ্ছা, হয়তো আছি নাবিস্কোতে, আমি হয়তো বললাম যে মহাখালী পার হয়ে গেছি, আমি এই ধরনের কথা তো বলি। কিন্তু প্রেমের ব্যাপারে আমার মনে হয় না যে তিশা প্রশ্ন করার পর আমি কখনো ভুল বলেছি, আই ডোন্ট থিংক সো। আচ্ছা, ভুল উত্তর দেননি। তাহলে তিশার সাথে প্রেমের পরিণয়টা কি করে হলো? মানে কে প্রথম প্রপোজ করেছিল, ভালোবাসি কথাটা বলেছিল? এটা তো আমাদের প্রেম তো এত পুরনো, এবং এটা তো এতবার বলছি যে এখন আমার মনে হয় নতুন করে বলি, নতুন দর্শকদের জন্য বলবেন বা অন্যভাবে বলি, মিথ্যা মিথ্যে বানায় বলি। বলেন না। যেটা না, প্রেমের ক্ষেত্রে যেটা হয়েছে যে অফকোর্স প্রথম প্রস্তাবটা আমাকে দিতে হয়েছে। মানে দিস ইজ সো স্যাড, বাংলাদেশে এখন পর্যন্ত, অবশ্য এখন একটু সিচুয়েশন বোধহয় বদলাইছে, এখন মেয়েরা বলে দেয়, which is good actually. I mean, কেন ছেলেদেরকে আজীবন দায়িত্ব পালন করতে হবে? সেটাই। মেয়েরা এগিয়ে এসে বলবে যে ইয়েস আই লাইক ইউ। আমার ক্ষেত্রে হ্যাঁ, আমাকে প্রথম বলতে হয়েছে, কিন্তু আমি কোনো আই লাভ ইউ টাভ ইউ বা প্রেম করি চলো এসব কিছু বলিনি। আচ্ছা, আমি সরাসরি গিয়ে বলছি যে তার এই শোনো, আমি এত প্রেম এসব করতে পারবো না, আচ্ছা, বিয়ে করতে চাই, ইফ ইউ থিঙ্ক দ্যাট ইজ ফাইন, তারপর আমরা প্রেম করতে শুরু করবো। ও, দেন তার রিঅ্যাকশন কি ছিল? তার রিঅ্যাকশন হচ্ছে সে প্রথমে একটা থতমত খায়, থতমত খাওয়ার পরে বলে যে আমি আপনাকে জানাচ্ছি। আমি একটা শুটিং এর মধ্যে এটা বলছিলাম। তো শুটিংটা তখন ছিল পুবাইলে। পুবাইল থেকে আসার পথে আমি তো ইউনিটের গাড়িতে করে আসি, তখন আমার গাড়ি ছিল না। তো তখন সে, তার আম্মা বোধহয় বা সে বলছে, আমার এখন মনে নাই, তাদের গাড়িতে করে যাওয়ার জন্য। সো আই থট ইটস এ পজিটিভ সাইন। আমি কিছুটা আশাবাদী হয়েছি যে প্রস্তাবের পরে যদি ওই গাড়িতে করে যাওয়া যায় এখন পর্যন্ত, তাহলে খুব ভালো। আবার ভাবলাম যে এটাও হতে পারে যে না বলার জন্য কিন্তু অনেক ক্ষেত্রে এরকম সুন্দর একটা আতিথেয়তা করে, ফলে সুন্দর করে হয়তো আমাকে বনানী পর্যন্ত, আমি তখন কোথায় থাকতাম, বাড়িধারাতে বোধহয়, বাড়িধারা পর্যন্ত নামানোর পরে হয়তো একটা মেসেজ দিয়ে বললো যে আপনার প্রস্তাবটা খুবই ভালো, কিন্তু আমি সম্মত হতে পারছি না। সম্মতি তো হয়ে গেছে, কিন্তু সেই ধারাবাহিকতা কি আপনি মানে চলচ্চিত্র রেখেছেন? তিশার গাড়িতেই উঠেছেন, তিশাকে নিয়ে ছবি করছেন, তিশাকে নিয়ে সব তিশাকে ছাড়াও তো ছবি করছি। কোনটা করেছে? মানে দুই একটা হয়েছে। তিশা আমার মতো, তিশা তো আমার দুইটা ছবিতে অভিনয় করছে, অনলি থার্ড পারসন সিঙ্গুলার এবং ডুপ আই থিংক। ও শনিবার বিকেল, তিনটা। আচ্ছা, মানে অন্যদেরকে নিয়ে কাজ করেছেন আপনি খুব কম? না, আমি তো 7টা ছবি করলাম এই পর্যন্ত, না 8টা। বাকিদের নিয়ে 8টা ছবি করলাম, তার মধ্যে 3টা সে করেছে। আই উইশ সে 5টা করলে আরো ভালো হতো। আচ্ছা, ঠিক আছে, একটা তো আমি নাই যদিও। ঠিক আছে, ওকে। এবার যাচ্ছি অনেক লেকচারের বিষয়ে যাব আপনাকে নিয়ে। সেটা হচ্ছে ইতালির একটি বিশ্ববিদ্যালয় ফিল্মের ক্লাসের লেকচার দিয়েছেন। মিলান ফিল্ম স্কুল, গ্রিফিথ ফিল্ম স্কুল, অস্ট্রেলিয়া কিংবা বুসানের ফিল্ম একাডেমিতে শিক্ষার্থীদের সঙ্গে ফিল্ম মেকিং নিয়ে কথা বলেছেন। তখন ওই ক্লাসগুলোতে কি কি উদাহরণ টানতেন, আর ওখানকার শিক্ষার্থীরা মানে বাংলাদেশ সম্পর্কে কি কি জানতে চাইতো? এখন তো অতদিন আগের কথা মনেও নাই। সর্বশেষ যেটা ছিল গ্রিফিথ ফিল্ম স্কুলে, ওইটা কোভিডের শুরুর দিকে। তো এরপর তো আমার কোভিড হওয়ার পর তো আমি অনেক ভুলে গেছি। হ্যাঁ, বাংলাদেশ সম্পর্কে তো অনেক অনেক উদাহরণই দিতাম, কারণ হয় কি, যখনই ক্লাস নেওয়া বা লেকচার দেওয়া কিন্তু ইজ নট জ্ঞান দান করা, এটা অনেকটা হচ্ছে যে ইন্টারাকশন করা। যে আমি এতটুকু ভ্রমণ করেছি, ভ্রমণ করতে গিয়ে আমি ওরকম একটা দেশ থেকে এসেছি, আমি এই কাজ করেছি, করতে গিয়ে আমার এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে, তো আমি অভিজ্ঞতাগুলো বললাম। এবং তখন তারা কিছু প্রশ্ন করলে তখন আমি তাদেরকে উত্তর দিই। আবার পাশাপাশি তাদের প্রশ্ন থেকে কিন্তু তাদের পার্সপেক্টিভটাও বুঝতে পারি, আমি তাদের দেশের পার্সপেক্টিভটা আমি জানতে পারি। আবার আমার উত্তর থেকে আমাদের দেশের পার্সপেক্টিভটাও তারা জানতে পারে। ফলে বাংলাদেশের কথা অনেকই তো বলা হয়, কিন্তু একটা এখন মনে পড়ছে, কিন্তু সেটা কোনো ফিল্ম স্কুলে না। সেটা খুব একটা ইন্টারেস্টিং আমার একটা অভিজ্ঞতা হয়েছিল যে লি চ্যাংডং, বা কোরিয়াতে বলে ই চ্যাংডং নামে একজন ফিল্ম মেকার আছেন, খুবই বিখ্যাত, উনি কোরিয়ার খুবই লেজেন্ডারি ফিল্ম মেকার। তো উনি আমার একটা ফিল্মের কাট রিভিউ করছিলেন, ওটার নাম ছিল পিঁপড়াবিদ্যা। তো আমি তাকে একটা করে কাট পাঠাতাম, উনি দেখতেন, দেখার পরে ওনার কি কি ফিলিংস হচ্ছে, অনুভূতিগুলো বলতেন। তো ওই বলার সময় তো ন্যাচারালি আমরা অনেক কথা বলতাম। আর তো সেখানে একটা কথা একবার আমি গিয়ে বলছিলাম যে অ্যাবাউট লাইং, কারণ পিঁপড়াবিদ্যার মধ্যে পিঁপড়াবিদ্যার যে লিড ক্যারেক্টার করে সে প্রচুর মিথ্যা কথা বলে এবং গল্প বানায় গল্প বলে। তো তখন আমি বলছিলাম যে এই যে মিথ্যা বলা, এই যে চাপাবাজি করা, এটা আমি বলছিলাম যে আই থিঙ্ক এটা সাউথ এশিয়ার একটা খুব একটা বিশেষ দিক। এবং আমি তখন তাকে বলছিলাম যে এই মিথ্যা বলাটার মধ্যে কিন্তু একটা ক্রিয়েটিভ ব্যাপার আছে। এবং আমি বলছিলাম যে দেখেন, আমরা দীর্ঘদিন কলোনিয়াল শাসনের মধ্যে ছিলাম,
তো এই যে উপনিবেশিক শাসনের মধ্যে থাকার ফলে আমরা নানান রকমের অভাব দুর্দশা এগুলোর মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। সো আমি তখন বলছিলাম যে দেখেন এই যে আমাদের বিভিন্ন চায়ের স্টলে বিভিন্ন গল্পবাজ মানুষরা যায় এবং দেখবেন যে প্রচুর গল্প বলে যে আমার মামার তো ঢাকাতে 23টা গাড়ি আছে, হয়তো গাড়ি একটা আছে, তারপর আমার মামার বাসা তো দরজা গুনে শেষ করা যায় না, একদিক দিয়ে ঢুকতে গেলে আমি ভুলে যাই কোন দিক দিয়ে বেরোতে হয়। এই যে নানান গল্প সে বানায় যে সে কত বড়, তার কত তার মামার কত সম্পদ আছে এগুলা। তো তখন আমি তাকে বলছিলাম যে দেখেন এই জিনিসগুলো আমার ধারণা আমাদের বাংলাদেশের মানুষের একটা ক্রিয়েটিভ ওয়ে তার অভাব বা দুর্দশার উত্তর দেওয়ার, মানে এই দুর্দশা এবং অভাবের এগেইনস্টে সে একটা ক্রিয়েটিভ মেথড বের করছে, সেই মেথডটা হচ্ছে চাপাবাজি করা। সো আমি মনে করি যে এটা তৃতীয় বিশ্বের একটা ব্যাপার। তো তখন লি চ্যাংডং একটা খুবই ইন্টারেস্টিং কথা বলছিলেন। সে বলছিলেন তুমি কেন ভাবতেছো যে এটা শুধুমাত্র তোমাদেরই পেটেন্ট করা জিনিস, তুমি কেন এটা মানে ভাবছো না যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতেও কিন্তু এরকম জিনিস থাকতে পারে। আমি বললাম লাইক, বলে আমি আমার কোরিয়ান এক্সপিরিয়েন্স দিয়ে বলতে পারি যে বিপ্লবীদের নায়ক যে চাপাবাজি, যে অভাবকে কাউন্টার করার জন্য গল্প তৈরি করা, আমি তো মনে করি যে এটা ভেরি মাচ কোরিয়ান থিংও, এবং কোরিয়াতেও মানুষজন প্রচুর এই জিনিসগুলো করে। সো এরকম বিভিন্ন ইন্টারাকশনে আমি একটা উদাহরণ দিলাম যে এই ক্লাসগুলোতে সিমিলারিটি পাওয়া গেছে এটার বিষয়ে, বা বিভিন্ন ক্লাসগুলোতে গেলে কিন্তু এরকম যখনই একটা কোনো কথা বলি সেটার পক্ষে তো আমরা একটা উদাহরণ দিই। সেই উদাহরণটা আমি দিই বাংলাদেশের উদাহরণ, ওরা যখন প্রশ্ন করে ওরা তখন ওদের উদাহরণ দেয়। সো ওইভাবে একটা ইন্টারাকশন হয়। আমরা জেনেছি জাপানের ফুকুওকা ফিল্ম আর্কাইভে আপনার 4টা ছবি আর্কাইভ করা হয়েছে। এটি গর্ব করার মতনই বিষয়। প্রথম যখন এই খবরটি জানলেন আপনার অনুভূতি কেমন ছিল? অফকোর্স মানে আমার অনুভূতি গৌরবের চেয়ে ছিল রিলিভ হওয়ার। সেটা কীরকম, আমার একটা মানে আমার একটা নাইটমেয়ার আছে যেটা প্রায় আমার মধ্যে আসে, যে আমি ঘুম থেকে উঠে দেখি ভাবি যে ও মাই গড আমার হার্ড ড্রাইভে যে মালগুলো আছে সব ক্র্যাশ করে গেছে। এটা হচ্ছে আমার একটা নাইটমেয়ার, এটা প্রায় আমাকে তাড়া করে। সো ফলে আমি যেটা করি যে ধরেন টেলিভিশন এটার একটা ব্যাকআপ রাখি, আবার একটা ধরেন এলটিও ব্যাকআপ রাখি, নানান জায়গায় ব্যাকআপ রাখি। ফলে আমি সবসময় আতঙ্কের মধ্যে থাকি যে এই জিনিসগুলো কীভাবে প্রিজার্ভ করা যায়। আমাদের এখানে বাংলাদেশে তো আমাদের একটা আর্কাইভ হয়েছে, কিন্তু আমি ঠিক জানি না এটা প্রসেসটা কি বা ডিজিটাল আর্কাইভ আছে কি না, আমার আইডিয়া নাই। তো যখন ফুকুওকা থেকে আমার সঙ্গে যোগাযোগ করে, ঠিক একই সময় ইন্ডিয়াতেও একটা খুবই ভালো আর্কাইভ আছে যেটা সম্ভবত মার্টিন স্করসেসি, ক্রিস্টোফার নোলান আরও অনেকে ওদেরকে ফান্ড করে। সো একই সময় ওদের সঙ্গে কথা হচ্ছিল। তো তখন আমি ঠিক ভাবছিলাম যে মানে কোথায় আর্কাইভড হলে ভালো হয়। দেন আই থট ওকে ফাইন লেটস গো উইথ ফুকুওকা, যেহেতু ওরা প্রথম বলেছে যে আমরা আর্কাইভ করতে চাই। অ্যান্ড ওরা যখন আর্কাইভিংটা কমপ্লিট করেছে, মাই ফিলিং ওয়াজ লাইক ওকে থ্যাংক গড অ্যাটলিস্ট এই 4টা ছবি আমি না থাকলেও থাকবে। সো দ্যাট আই ফেল লাইক হ্যাপি। নাইটমেয়ারের এটা কিছুটা এই 4টার ক্ষেত্রে অ্যাটলিস্ট। নো ল্যান্ডসম্যান আপনার ও নওয়াজউদ্দিন সিদ্দিকী মানে দুজনেরই প্রথম ইংরেজি ভাষার ছবি। প্রথম ইংরেজি ভাষার ছবিতেই কেন নওয়াজউদ্দিন সিদ্দিকীকে নিয়ে ভাবলেন, আর তার সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? প্রথমে নওয়াজকে কেন ভাবলাম সেটার উত্তরটা হচ্ছে যে এই ছবিটার গল্পটা হচ্ছে মোস্টলি সেট ইন নিউ ইয়র্কে মূলত সেট করা গল্পটা। কিছু অংশ আছে সিডনিতে এবং মুম্বাইতে বা লখনৌতে আছে। এখন ওই ক্যারেক্টারটার জন্যে যে মানুষটা দরকার সে সাউথ এশিয়ান বা ভারতীয় বা পাকিস্তানি হলে ভালো ওই ক্যারেক্টারের জন্য। তো ওই সময় আমি বিভিন্ন জনকে, এটা 2014 সালে আমি প্রথম স্ক্রিপ্টটা শেষ করি, রাইট? তো তখন আমি বিভিন্ন জনকে ভাবছিলাম। তো 2014-তে এটার প্রজেক্টটা ফিল্ম বাজার বলে একটা কো প্রোডাকশন মার্কেট আছে ইন্ডিয়াতে, গোয়াতে হয়। সাউথ এশিয়ার এটা খুবই ইম্পর্টেন্ট একটা কো প্রোডাকশন মার্কেট। তো সেখানে এটা বেস্ট প্রজেক্ট হিসেবে অ্যাওয়ার্ড পায়। অ্যাওয়ার্ড পাওয়ার পর আমি ফেরার পথে মুম্বাই হয়ে ফিরছিলাম। তো তখন আমার এক বন্ধুর মাধ্যমে নওয়াজের সঙ্গে আড্ডা হচ্ছিল। তো আড্ডার মধ্যে আমি তখন নওয়াজ ইজ স্টিল রাইজিং 2014-তে। তো তখন তাকে আমি গল্পটা শোনাই। গল্পটা শোনানোর পরে তখন কিন্তু আমি নওয়াজকে যে কাস্ট করতে চাই ওটা আমার মাথায় ছিল না। আমি গল্পটা শোনাই নওয়াজকে, তখন কোনো কাস্টিংয়ের কথা কিছুই বলা হয়নি। অ্যান্ড দেন গল্প যখন শুনছিল আমি ওর চোখের দিকে তাকিয়ে তখন দেখছিলাম যে প্রত্যেকটা দৃশ্য প্রবাবলি মানে ওর চোখে আমি দেখতে পাচ্ছিলাম যে হি ওয়াজ অ্যাক্টিং দেয়ার অ্যাকচুয়ালি। এবং যখন গল্পটা শেষ হয় ওর চোখের মধ্যে হি ওয়াজ ইন টিয়ার্স, ও কাঁদতেছিল অ্যান্ড হি ওয়াজ ক্ল্যাপিং লাইক এ লিটল বেবি। এবং তখন আই ওয়াজ
আই নিউ যে ও ম্যান, আমার মনে হয় যে আমি তাকেই চাই। কিন্তু তখন পর্যন্ত আমার এটা কোনো ফিনান্স নাই, কোথায় শুটিং করবো কিছু না, এইসব কিছু ঠিক নাই। তারপর আমি তাকে বললাম যে ডিড ইউ লাইক ইট? তখন দেন হি সেড অফকোর্স, আই মিন হি ওয়াজ সো মুভড বাই ইট। তখন সে বলছে, তখন আমি বলছি ওকে, আমার যদি ফিনান্স জোগাড় হয়, আমি যদি কাজটা করি, উইল ইউ ডু ইট? হি সেড অফকোর্স, আই এম অন। এরপর আমি বাংলাদেশে চলে আসি, আসার পরে ও মুম্বাই মিররে একটা ইন্টারভিউ দেয়। সেই ইন্টারভিউতে ও বলে যে ওই কাজটা করছে, কিন্তু তখন আসলে কিছু কনফার্ম হয়নি। তো এরপরে মাঝখানে 5 বছর যায়, 5 বছর না অ্যাকচুয়ালি, হ্যাঁ 5 বছর, 2019। এই 5 বছরে নওয়াজ বিকেম বিগ স্টার। আমাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, ওর ফোন নাম্বার যেটা ছিল সে নাম্বার ও আর ইউজ করে না। সো আমরা কমপ্লিটলি ডিটাচড। 2019 সালের জানুয়ারিতে আমি একটা ছবি শুটিং করতে যাব, গোপন ছবি, যে ছবিটা আমার করা হয়নি এখনো। এটা শুটিং করতে যাওয়ার কথা কক্সবাজারের একটা এলাকায়, এবং সেটাতে বাংলাদেশের একজন অভিনেত্রী, উনি এটাতে অভিনয় করার জন্য 2.5 মাস ধরে ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করেছেন। শি ইজ নট তিশা। তো সে ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করে শি ইজ রেডি, শুটিংয়ে যাবে। আমরা প্রোডাকশন মিটিং করতেছি আমার অফিসে সন্ধ্যায়, আমার এডিরা সবাই বসা। তো আমি ওদেরকে বলতেছি, আচ্ছা আমি ঠিক জানি না আমার কি এই ছবিটা করা উচিত, নাকি আই শুড গো ব্যাক টু নো লেস ম্যান। কারণ আমি আজকে দুপুরে একটা স্বপ্ন দেখছি, দেখার পর থেকে আমি কনফিউজড। তো আমার একজন এডি ছিল নাজিম, ও জিজ্ঞেস করলো কি বস, কি স্বপ্ন? আমি বললাম যে আজকে দুপুরবেলা আমি স্বপ্ন, ভাত খাওয়ার পর আমার ঘুমানোর একটা ব্যাড হ্যাবিট আছে। সো আমি ঘুমানোর পরে আমি স্বপ্ন দেখি যে নওয়াজ মুম্বাইতে যে সি লিঙ্ক আছে সমুদ্রের সামনে সে দাঁড়ানো, তাকে আমি পেছন থেকে দেখতেছি, কিন্তু পেছন থেকে দেখে আমার মনে হচ্ছে যে হি ইজ ভেরি স্যাড। তো আমি বললাম যে আমি ঠিক বুঝলাম না এই স্বপ্নের সাথে এর কি মাঝে যায়, কানেকশন কি, ইজ ইট এ সিগন্যাল ফর মি যে টু গো ব্যাক টু নো লেস ম্যান? এই কথাটা যখন আমি আমার এডিদেরকে বলতেছি, তখন আমার মোবাইলের একটা টেক্সট আসছে রাইট অ্যাট দ্যাট মোমেন্ট, 5-7 মিনিটের মধ্যে। তো টেক্সটের মধ্যে লেখা যে হাউ আর ইউ ব্রো, এবং এই নাম্বারটা আমি চিনি না। দেন আই রিপ্লাইড হুজ দিস প্লিজ। এই নাম্বারটা ইন্ডিয়ান, কিন্তু আমি জানি না কে। তো আমি জিজ্ঞেস করলাম যে হুজ দিস প্লিজ। তখন ওখান থেকে একটা 1 ওয়ার্ড রিপ্লাই আসলো, নওয়াজ। দেন আই সেভ দ্য নাম্বার। আমি নাম্বার সেভ করে হোয়াটসঅ্যাপে ওকে কল দিলাম। কল দিয়ে বললাম যে উড ইউ বিলিভ আমি জাস্ট 5-7 মিনিট আগে আমার এডিদেরকে তোমার কথা বলতেছিলাম, বিকজ আমি এরকম একটা স্বপ্ন দেখছি আজকে দুপুরে, এবং আমি ওদেরকে বলতেছিলাম যে আমি কি এই ছবিটা শুটিং করবো নাকি আই শুড গো ব্যাক টু নো লেস ম্যান, কিন্তু নো লেস ম্যানে যাবো কীভাবে? এই কথা যখন হচ্ছে তখন তোমার টেক্সট। দেন হি সেড, আমি তোমাকে কেন টেক্সট পাঠিয়েছি কেটে জানো? আমি বললাম কেন? বলে গত বেশ কিছুদিন ধরে আমি ভাবতেছি এই ছবিটা কেন আমরা করছি না। তখন আমি ওকে বললাম যে করছি না বিকজ আই ডোন্ট হ্যাভ ফিনান্স। আমি তো কীভাবে করবো, আমার কাস্টিং ঠিক নেই, ফিনান্স ঠিক নেই। তখন সে আমাকে বললো তুমি মুম্বাই আসতে পারো, কবে আর্লিয়েস্ট আসতে পারবা? আমি বললাম কবে আসলে হয়? বললো তুমি এক কাজ করো, 22 তারিখে আসো। এটা 19 বা 20 তারিখের কথা, 19 তারিখের কথা। আমি বললাম ইয়েস আই এম কামিং। বলে ফোন রাখলাম। রাখার পরে আমি আবিষ্কার করলাম আমার তো ভিসা নাই ইন্ডিয়ার, হাউ টু গো অন 22nd। অ্যান্ড দেন আমি কাউকে ফোন করে ভিসা একদিনে ম্যানেজ করি, অ্যান্ড আই ওয়েন দেয়ার। তারপরে ওর গাড়ি পাঠায়, আমি ওর অফিসে যাই। যাওয়ার পর আমরা 1 ঘন্টা মিটিং করি। 1 ঘন্টা মিটিংয়ের পরে উই লগড, হি সেড ওকে আই এম কামিং অন বোর্ড অ্যাজ প্রডিউসার, লেটস ডু ইট। এবং এটা আমরা এই ডিসেম্বরেই করবো, লেটস লক ইট, অ্যান্ড দেন উই ডিড ইট। বাহ। So it's more cinematic than মানে হ্যাঁ, মানে একটা গল্পের পিছনের গল্প। Yeah, it is cinematic, yeah. আবার আমরা সেই নওয়াজ থেকে এখন চলে যাচ্ছি বলিউডের শক্তিশালী অভিনেতা প্রয়াত ইরফান খান। জানি নামটি শুনলে কিছুটা স্মৃতিকাতর আপনি হবেন, তাকে নিয়ে আপনার স্মৃতিচারণ কিভাবে হয়? I hardly talk about ইরফান ভাই। ইরফান ভাইয়ের ব্যাপারে আমি খুবই কম কথা বলি, বিকজ ওয়েল অফকোর্স আই গেট ইমোশনাল, এবং আমি ইমোশনাল হতে চাই না। আর ইরফান ভাইয়ের ব্যাপারটা মানে এখনও যেরকম ইরফান ভাইয়ের যারা কাছের মানুষ ছিলেন তাদের পক্ষে এখনও এটা মেনে নেওয়াটা খুবই মুশকিল। আমরা সবাই জানি যে আমরা যে কোনো মুহূর্তে মারা যেতে পারি, লাইক নেক্সট মোমেন্ট আই ক্যান ডাই, কিন্তু উই আর নেভার রেডি ফর এ ডেথ, রাইট? ইরফান ভাইয়ের ক্ষেত্রেও ব্যাপারটা এরকম যে নো ওয়ান ওয়াজ রেডি। আই মিন ইভেন ওনার যখন ক্যান্সার হওয়ার পরেও কিন্তু আমার মনে হয় না যে এনি ওয়ান ওয়াজ রেডি টু অ্যাকসেপ্ট দিস। আমরা অ্যাকসেপ্ট করার, সো আমার ক্ষেত্রে একই জিনিস, যে কারণে আমি ওনাকে নিয়ে কথাবার্তা খুবই কম বলি। আই অনলি ক্যান সে ওয়ান থিং, টু মি হি ওয়াজ এ গ্রেট গাই। অ্যান্ড আমি সবসময় বলি যে উনি শুধুমাত্র অভিনেতা ছিলেন না, আমি মনে করি হি ওয়াজ এ পোয়েট।
যদিও সে কখনো কবিতা লেখেনি, কিন্তু আমি মনে করি যে হি ওয়াজ অলওয়েজ এ পোয়েট। আমরা যদি তার সাথে দেখা হওয়া বা এই ডুবে তাকে কিভাবে আপনি পেলেন, আবিষ্কার করলেন, সেই গল্পটা যদি জানতে চাই। এটা তো অনেকবার বলছি, আবার বলবো। হ্যাঁ, ওনার সাথে আমার এক বন্ধু আছে অনুপ সিং, ইন্ডিয়ান একজন ফিল্ম মেকার, তার মাধ্যমে ওনার সঙ্গে কথা। তো ওনাকে আমি আমার পুরনো 2টা ছবি দেখতে পাঠাই, পিঁপড়াবিদ্যা এবং টেলিভিশন। উনি 2টা ছবি দেখেন, তার মধ্যে পিঁপড়াবিদ্যা ওনাকে মুভ করে খুব, এবং উনি দেখার পরে বলেন যে আমি ওখানে স্ক্রিপ্টটা পড়িনি, কিন্তু আমি আই স বোথ অফ ইউর ফিল্মস অ্যান্ড আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ। সো স্ক্রিপ্টে কী আছে না আছে আমি এখন পড়বো, পরে পড়বো। তখন উনি পড়তে পারেননি, অনেক পরে পড়ছেন উনি। অ্যান্ড দেন আমি মুম্বাইতে যাই, গিয়ে ওনার সঙ্গে একটা মিটিং হয়। এই মিটিংয়ের মধ্যে স্ক্রিপ্ট নিয়ে কোনো আলোচনা হয়নি, আলোচনা হয়েছে আমার আম্মাকে নিয়ে। আমার আম্মার ছোটোবেলার অনেক গল্প আছে, সেগুলো আমরা ওনার সাথে কথা হয়েছে। ওনার মায়ের গল্প হয়েছে, ওনার বেড়ে ওঠার গল্প হয়েছে, আমার বেড়ে ওঠার গল্প হয়েছে, নাখালপাড়ার গল্প হয়েছে, এই সমস্ত গল্প টল্প হয়েছে। এবং এই গল্প টল্প হওয়ার পরে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, আমাদের একসাথে কাজ করা উচিত। সো দ্যাট ওয়াজ আওয়ার লাইক, আই মিন, যদিও এটা ছিল অনেকটা স্ক্রিপ্ট ডিসকাশন হওয়ার কথা ছিল, কিন্তু ট্রাস্ট মি, আমরা স্ক্রিপ্ট নিয়ে একটা কথা বলিনি, নিজেদের গল্প নিয়ে। ছোটবেলা আম্মা আব্বা এসব। আচ্ছা, মা, এই মা। নতুন উদ্যোগের শুরু হোক আনন্দময়, আর এই বাঁধ ভাঙা আনন্দের শুরুটা হোক হাতিলের সাথে। পছন্দের ফার্নিচার অর্ডার করুন হাতিলের ওয়েবসাইট থেকে, আর ডেলিভারি পান ঘরে বসেই। যেহেতু বেড়ে ওঠার গল্প চলছিল, আপনার বেড়ে ওঠার গল্প আমরা একটু শুনতে চাই। এটাও তো বলছি, আমার আসলে আমি ভাবতেছি কি, ওই দিন আমি তিশাকে বলছিলাম যে আমাদের প্রেমের গল্প আমি এরপর থেকে বানায় বলবো, যাতে একটু এক্সাইটিং লাগে, এবং আমার বেড়ে ওঠার গল্প আমি বানায় বলবো, যাতে এক এক জায়গায় এক এক রকম ভাবে বলতে পারি, এক্সাইটিং লাগে। আপনি বলতে পারেন পিঁপড়াবিদ্যার মতন, যে ওই যে ওরকম করে বলতে পারেন না। আমার বেড়ে ওঠা তো নাখালপাড়ায়, এবং আমি অনেক আগে প্রথম আলোতে একটা লেখা লিখছিলাম মেড ইন নাখালপাড়া নামে। আচ্ছা। এবং আমি মনে করি যে আমার চিন্তার প্রক্রিয়া এবং আমার ভাবার যে ভঙ্গি, এটার মধ্যে নাখালপাড়ার মানুষ, নাখালপাড়ার অলিগলি, নাখালপাড়ার বিল্ডিংয়ের ফাঁক দিয়ে যাওয়া কমলা রঙের রোদ, নাখালপাড়ার চায়ের স্টলগুলোতে বসা চাপাবাজ মানুষেরা, এরা প্রত্যেকেই আমার টিচার, আমার শিক্ষক, এবং এরাই আমার চিন্তার প্রক্রিয়াটা তৈরি করেছে। এবং অ্যাজ এ লোকেশনও, যে কারণে আমি বারবার নাখালপাড়া ফিরে যেতে ভালোবাসি। যেমন আমি যখন প্রথম ওয়েব সিরিজ করতে যাই, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমার সামনে তখন অপশন ছিল যে অন্য অনেক জায়গায় শুটিং করার, কিন্তু আই ওয়াজ অ্যাডামেন্ট, আই নিউ দ্যাট আমার প্রথম ওয়েব সিরিজ ডেফিনেটলি আমি নাখালপাড়া শ্যুট করতে চাই। কারণ আমি সবসময় চাইছি যে আমার ফার্স্ট ওয়েব সিরিজটা আমি এমন একটা জায়গায় শ্যুট করি যেটার সঙ্গে আমার একটা ইমোশনাল কানেকশন আছে। ফলে আমি এটার যে প্রধান চরিত্র সাবিলা, ওর বাবা, ওদের যে সম্পর্ক, ওদের যে সংকট, এই জিনিসগুলোর সঙ্গে আমি অনেক বেশি ইমোশনালি অ্যাটাচ ফিল করব যদি আমি ওই লোকেশনে, ওই পার্সপেক্টিভে আমি ওদেরকে দেখি। সো নাখালপাড়া ইজ রিয়েলি সামথিং ভেরি ইম্পর্টেন্ট টু মি। এবং আমাকে যদি আপনি বলেন যে আমার জন্ম যদি নাখালপাড়া না হয়ে, আমার বড় হওয়া যদি নাখালপাড়া না হয়ে অন্য কোথাও হতো, তাহলে কি আমি এই একই মানুষ হতাম? আই ডোন্ট থিঙ্ক সো, বিকজ পারিপার্শ্বিকতা সবসময় আমাদেরকে তৈরি করে। ওই আমার ছোটোবেলা থেকে যেসব বিচিত্র মানুষদেরকে আমি দেখছি, বিচিত্র চরিত্রদেরকে আমি দেখছি, তারপর যেসব লোকেশন আমি দেখছি, ওই যেসব বিচিত্র ঘটনার ভিতর দিয়ে আমি গেছি, ওই জিনিসগুলি আসলে আমার চিন্তার প্রক্রিয়াটাকে তৈরি করছে। ফলে আই থিঙ্ক আই এম আউট অ্যান্ড আউট এ নাখালপাড়া প্রোডাক্ট। আচ্ছা, আপনি আমাদেরকে নিয়ে কাজ করতে চান না কেন? আমি তো আপনাকে নিয়ে কাজ করতে চাই না। না, মানে ওরকম যেরকম তৃষাকে নিয়ে অনেকগুলো কাজ করেছেন, বা বাইরে অন্য যাদেরকে নিয়ে 8-9টা করেছেন। তৃষা এটা নতুন নিয়ে কাজ করছেন। হ্যাঁ, ফারিন ছিল। সে তো নতুন, আমরা কেন পুরনো দেখে আমরা? না, আপনার সাথে তো আমার মিটিং হয়েছিল, উইল ডেফিনেটলি ওইরকম যে চরিত্র বলছেন আপনি, সেই চরিত্র কেমন করব? ভয় আশ্চর্য, ওইরকম কেন করব? আজকের মোস্তফা সরোয়ার ফারুকী, একদিনই তো নিশ্চয়ই আপনি হননি, অনেক বাধা প্রতিবন্ধকতা পেরিয়ে আজ এই জায়গায় এসেছেন। এমন কোনো প্রতিবন্ধকতা আছে, মানে জটিলতা আছে, যেটা আপনার লাইফে এখনো স্মরণীয় হয়ে আছে? আমি মাঝে মধ্যে আগে চুরি করে কবিতা লিখতাম,
এখন ফেসবুক আসার পরে সাহস হয়ে গেছে, এখন মাঝে মধ্যে ফেসবুকে কবিতা লিখে দেই, যদিও এটাকে কবিতা নামে ডাকার সাহস পাই না, যে কারণে আমি বলি এগুলো কবিতার খালাতো বোন। তো ওখানে আমি একটা কবিতা লিখছিলাম যে সন্তানের প্রতি পিতার উপদেশ। আচ্ছা, কবিতার এক্সাক্ট লাইনগুলো আমার মনে নাই, বাট কবিতার থিমটা হচ্ছে এই যে 80 বছর পার হতে তোমাকে 80 বছরই হাঁটা লাগবে, 40 বছরে দ্রুত হেঁটে তুমি 80 বছর পার হতে পারবে না বাবা। ইউ নো হোয়াট আই মিন? লাইক 80 বছরে পৌঁছাতে হলে 80 বছর পর্যন্তই হাঁটতে হবে। কেউ যদি বলে যে ওকে আমি 40 বছরে দ্রুত হেঁটে 80-তে যেতে পারবো, নো, আই মিন ইট ইজ নট পসিবল। ফলে আমার ক্ষেত্রে বা যে সবার ক্ষেত্রে একই জিনিস যে সে যখন যে বয়সে থাকে ওই বয়স পর্যন্ত তাকে পৌঁছাতে হলে ওই বয়সটা তাকে পার হতে হয়। আমি 15 বছর আগে যেরকম করে জীবনটাকে দেখতাম এখন নিশ্চয়ই সেভাবে দেখি না। আমার মা মারা যাওয়ার আগে আমি জীবনটাকে যেভাবে দেখতাম, আমার মা মারা যাওয়ার পরে জীবনটাকে আমি ওইভাবে দেখি না। ফলে আমাদের চিন্তার জগতে অনেক পরিবর্তন আসে। আপনি প্রশ্ন করছেন যে এমন কিছু আছে কিনা অপ্রাপ্তি, রাইট, যেটা আমাকে পোড়ায় কিনা, না? হ্যাঁ, অপ্রাপ্তি তো মানুষের থাকেই, কিন্তু জানেন আমি অপ্রাপ্তির দিকে তাকাই না। অপ্রাপ্তির দিকে যদি তাকাই তাহলে দেখবেন যে জীবন অপ্রাপ্তিতে ভরা। আই মিন আপনার ডিস্যাটিসফ্যাকশন অনেক কিছুতে থাকবে। সো আমি শুধু দেখার চেষ্টা করি যে গ্লাসের কোন অংশটা ভরা আছে। কিন্তু যদি বলি যে কি নিয়ে আমার আক্ষেপ আছে, একটা বিষয় নিয়ে আমার আছে, সেটা হচ্ছে যে আমি গান গাইতে পারি না। মানে আমার গলা এতই বেসুরা, মানে তিশা ছাড়া পৃথিবীর আর কেউ আমার গান টলারেট করতে পারবে বলে মনে হয় না। তিশা যে কোনো এক বিচিত্র কারণে বলে যে খুব খুব ভালো, তোমার গলায় সুর নাই কিন্তু দরদ আছে। আমরাও একটু শুনি না, ও মাই গড, আই জাস্ট ক্যানট ডু দিস, নো ওয়ে। আচ্ছা থাক, তিশাই শুনুক। এবার আপনার কথা আসলে ছবিয়ালের কথা আসাটাই অবধারিত। ছবিয়ালের মাধ্যমে এক ঝাঁক নতুন ধারার নির্মাতা পেল বাংলাদেশ। আপনার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ছবিয়াল ও আপনার ভাই বেড়াদের নিয়ে আবেগ, ভালোবাসা বা যদি কোনো ধরনের কোনো হতাশা থেকে থাকে সেটা জানতে চাই। না, হতাশার কিছু নাই। আর মানে তারা কেমন করছে, কেউ কি ভালো করছে বা যে ভালো করতে পারতো সে হারিয়ে গেছে, এমন কোনো কিছু? না, আমি ইন্ডিভিজুয়ালি বলতে চাই না, ইন্ডিভিজুয়ালি বলাটা ঠিক হবে না। আর এমনি ছবিওয়ালা ভাই ব্রাদারদের ক্ষেত্রে যে এটা সবাই জানে যে জিনিসটা কিন্তু কোনো মানে আমরা এমন কোনো ম্যানিফেস্টো নিয়ে নামি নাই যে আসো আমরা এতগুলো ফিল্ম মেকার বাংলাদেশে জন্ম দিতে হবে, এরকম বা এরকম একটা বিপ্লব করতে হবে, এরকম কোনো ম্যানিফেস্টো আমার ছিল না। বাট অনেক ভালো নির্মাতা তো পেয়েছি আমরা। হ্যাঁ, কিন্তু আমার ক্ষেত্রে ঘটনাটা, আমার ক্ষেত্রে যেটা বললাম যে অ্যাডহক বেসিসে কাজ, সেটা কীরকম যে আমি যখন টেলিভিশনে কাজ করতে শুরু করলাম, চড়ুইভাতির সময় আমি একটা কাজ করেছিলাম, তখন সাইবার ক্যাফে ছিল। এখন তো আর সাইবার ক্যাফের কালচার নেই, প্রত্যেকের মোবাইল হচ্ছে সাইবার ক্যাফে। তো তখন সাইবার ক্যাফেতে আমি যেটা করলাম, ঢাকা শহরের সবগুলো সাইবার ক্যাফেতে আমি চড়ুইভাতির পোস্টার লাগাই। সেই পোস্টারের নিচে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই, কারণ আমার উদ্দেশ্যই ছিল যে যারা সাইবার ক্যাফেতে যায়, যে ইয়াং অডিয়েন্সটা, এই ইয়াং গ্রুপটা হচ্ছে আমার উদ্দিষ্ট দর্শক, আমি এদেরকে চাই। আচ্ছা, কারণ আমি জানতাম যে এদেরকে নিয়ে আমার আগামী 20 বছর বড় হতে হবে, এদের পরবর্তী প্রজন্ম, এদের সঙ্গে হাত ধরাধরি করে আমি বড় হব। ফলে আমি যদি ছবি বানাতে চাই, আমি ফিল্ম মেকিং করতে চাই, তাহলে এই জেনারেশনটাকে, এই ভবিষ্যতের দিকে আমার তাকাতে হবে। দেন আই ডিড ইট, আমি ওখানে পোস্টার লাগাই। তো লাগানোর পরে যেটা হয় যে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি থেকে আমার কাছে বিভিন্ন ছেলেপেলেরা চিঠি লিখতে শুরু করে। অনেকে অভিনয় করতে চায়, অনেকে শয়তানি করে, দুষ্টামি করতে ইমেল করে, অনেকে প্রেমের কথা বলে, অনেকে কাজ শিখতে চায়। তো এদের মধ্যে যারা কাজ শিখতে চায় তাদের মধ্যে সবচেয়ে নাছোড়বান্দা যাদেরকে সরানো যাচ্ছে না, তাদেরকে আমি তখন বলতাম যে আচ্ছা ঠিক আছে, অমুক দিন আসো, আমি ওখানে শুটিং করি, ওখানে আসো। তো আসার পরে বলতাম যে আচ্ছা তুমি এক কাজ করো, আমরা তো একটা শুটিংয়ের বাড়িতে থাকি, ওখানে থাকো, খাও দাও, শুটিং করো, কাজ শিখো, তারপর দেখা যাক, তারপর একসময় হয়তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হয়ে যাবে, দেখি পারো কিনা। আচ্ছা, আগে খাও দাও, থাকো, দেখো জিনিসটা বলছো যে ইফ ইউ ক্যান ডু ইট। তো এই করতে করতে একজন, দুইজন, তিনজন করতে করতে দেখা গেল যে 10, 12, 14 জন হয়ে গেছে। তো তখন আমরা চিন্তা করলাম যে হোয়াট টু ডু উইথ দ্যাম, মানে কি করা যেতে পারে। ওই সময় চ্যানেল 1 প্রতিষ্ঠা পায়। তো চ্যানেল 1 তখন আমার কাছে একটা সিরিজ চাই, যে আমি একটা সিরিজ বানাবো, মেগা সিরিজ। তখন আমি বিজ্ঞাপন নিয়ে খুব ব্যস্ত। আমি বললাম যে দেখেন, আমি সিরিজ বানাতে পারবো না, কিন্তু আমি যদি একটা নতুন কিছু দেই আপনারা নেবেন কিনা। বলে আপনি যেটা খুশি দেন, আমরা আসি।
তো আমি বললাম ওকে ফাইন। তো তারা তো জানে যে আমি একটা কিছু দিব। তো যেদিন মিটিংয়ে গেলাম বলতে যে নতুন কি দিব, তখন আমি বললাম যে আমার এখানে অনেক অ্যাসিস্ট্যান্টরা কাজ করে, প্রায় 14 জনের মতো আছে। এখন আমি মনে করি 14 জনই কোয়ালিফাইড টু মেক দেয়ার ওন ফিল্ম। তো আমি টেলিভিশনে একটা ফিল্ম ফেস্টিভ্যাল করতে চাই এবং এটার নাম হবে ছবি আলো উৎসব। আমার ফার্স্ট টাইম, আমার এডিদের মধ্যে যারা ফার্স্ট টাইমার, প্রথম গল্পটা তারা এখানে বানাবে 40 মিনিটের শর্ট ফিল্ম বা 60 মিনিট হোয়াট এভার। দ্বিতীয়টা আর বানাতে পারবে না, দ্বিতীয়টা সে অন্য জায়গায় করবে। সো ফার্স্ট টাইমাররা শুধু এখানে কাজ করবে। তো অনেকক্ষণ শোনার পরে চ্যানেল ওয়ানের কর্তৃপক্ষ বললেন যে না সবই ঠিক আছে, কিন্তু এটা আমি বেচবো কীভাবে, মানে এর নতুন ছেলে পেলে এর কে আমাকে স্পন্সর করবে। তো তখন আমি তাদেরকে বললাম যে আচ্ছা ঠিক আছে ফাইন, বেচার রাস্তা আমি করে দিচ্ছি, মানে ইউ ওয়ান্ট টু সেল মি রাইট, ওকে ফাইন, আমি সোল্ড হব। আমরা একটা প্রোমো বানাবো, যে প্রোমোর মধ্যে আমি থাকবো, আমার চারপাশে ওরা থাকবে, আমি ওদের কাঁধের উপর হাত দিয়ে দাঁড়াবো, দাঁড়ায় আমরা এটা প্রোমো চালাবো। তো লোকে বুঝবে যে আমি বানাচ্ছি বা আমি ইনভলভ আছি। সো দ্যাটস হাউ উই মার্কেটেড ইট। আমরা এটা তখন ওদের কাছে সেল করি। অ্যান্ড থ্যাঙ্কফুলি ওই সময় ওই প্রোডাকশনগুলো খুবই ইয়াংদের কাছে খুবই পপুলার হয় এবং চ্যানেল ওয়ানের প্রবাবলি ওয়ান অফ দ্য মোস্ট পপুলার চাঙ্ক ছিল এটা, এবং যার কারণে তাদের অন্যান্য চাঙ্কেরও বিজ্ঞাপন রেট অনেক বাড়ে। অ্যান্ড দেন দ্যাটস হাউ ইট বিকেম হিস্ট্রি। এটা আসলে আগে থেকে পরিকল্পনা করে কোনো কিছু করে না। বাহ। আপনার প্রিয় পরিচালক আব্বাস কিয়ারোস্তামি, সেটা আমরা অনেকেই জানি, কিন্তু কেন সে আপনার প্রিয় এবং কি কি দিক থেকে আপনাকে প্রভাবিত করে সেগুলো আজকে জানতে চাই। আমার প্রিয় পরিচালক কিন্তু শুধুমাত্র আব্বাস কিয়ারোস্তামি না, আমার প্রিয় পরিচালক অনেক। আচ্ছা, আব্বাস কিয়ারোস্তামি ডেফিনেটলি ওয়ান অফ দেম। আমার প্রিয় পরিচালক কিম কি-দুকও বটে, মোহসেন মাকমাল বাফু বটে, আসগার ফারাদিও বটে, ওয়াং কার-ওয়াই বটে, লি চ্যাং-ডং বটে। বাট তার নামটাই মনে হয় বেশি শোনা যায়। হয়তো আমি জানি না। ব্রেসও বটে, অনেক, তারকাউস্কি বটে, প্রচুর। এটা সত্য, তবে এটা সত্য কথা যে আমি কিয়ারোস্তামির ছবি দ্বারা অনেক মুভড। এখন ওনার ছবি আমার মধ্যে কোনো প্রভাব ফেলেছে কিনা এটা আমার পক্ষে বলা মুশকিল। এটা ইতিহাস বিশ্লেষণ করবে, সময় বিশ্লেষণ করবে, বা এই সময় বসেও এটা বোঝা মুশকিল। হয়তো আরও 20 বছর পরে বা 30 বছর পরে অন্য কোনো প্রজন্মের ফিল্ম মেকাররা বা ক্রিটিকরা এসে বিশ্লেষণ করবে, আমার পক্ষে এটা বলা মুশকিল। তবে আমি ওনার ছবির যেটা পছন্দ করি সেটা হচ্ছে যে ওনার ছবি ইজ এক্সট্রিমলি উইটি কিন্তু ভেরি সাটল। মানে ওনার উইটটা ইন দ্য ফেস না, মুখের উপর ছুঁড়ে মারে না, খুবই সাটল উইট আছে ওনার মধ্যে, অ্যান্ড ভেরি মাচ পোয়েটিক। মানে ওনার 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 মানে মানব সম্পর্কগুলো উনি যেভাবে ডিল করে, সেই চরিত্রগুলোর সম্পর্ক যদি দেখেন, দেখলে বুঝতে পারবেন যে মনে হচ্ছে যে একজন কবি গল্পটা আমাদেরকে বলছে। সো এই যে একজন কবি গল্পটা বলছে, এইটা ওনার দৃশ্যবিন্যাস, ওনার এডিটিংয়ের রিদম, ওনার সিনেমাটোগ্রাফি এবং ওনার ক্যারেক্টারগুলোর নড়াচড়ার মধ্যে আমরা টের পাই। এটা আমি মনে করি যে আমাকে অনেক বেশি কি বলে মুভড করেছি। আচ্ছা, খ্যাতমান চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় ও আপনার জন্ম একই দিনে, এটা কি কাকতালীয় নাকি বড় নির্মাতাদের জন্ম একই দিনে হয়? আমি জানি না, এটা নিয়ে আমি বিব্রত। অ্যাকচুয়ালি বিব্রত এই কারণে যে মাঝখানে প্রথম দিকে খুব ভালো ছিল, অনেকে উইশ করতো, এরপরে গত 2 বছর দেখলাম যে অনলাইনে এটা নিয়ে মারামারি হচ্ছে এক ধরনের। একদল লোক আবির্ভূত হয়েছে এটা বলতে যে সত্যজিতের জন্মদিনে মোস্তফা সরোয়ার ফারুকী উইশ করবে না, ইট ইজ নট রাইট, অনলি উইশ সত্যজিৎ রায়। আবার আরেক দল দেখেছি ফেসবুকে এসে লিখছে যে ফারুকী কোনো ফিল্ম মেকার হলো, ওকে নিয়ে কেন মে মাসের 2 তারিখে কথা বলতে হবে। সো এরকম নানান রকমের মারামারি চলছে, অনলাইনে গ্রুপিং হয়, মারামারি চলছে। সো এই মারামারি দেখে আমি খুবই বিব্রত বোধ করি। আমি যারা আমার জন্ম মানে মে মাসের 2 তারিখে যারা আমাকে উইশ করেন তাদের কাছে আমি কৃতজ্ঞ, কারণ ভালোবাসা পেলে আমি বলতে যাই, বা কেউ যদি আমাকে বলে যে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুক, আই ফিল সো থ্যাঙ্কফুল অ্যান্ড আই ফিল সো গ্ল্যাড। আর যারা আমাকে কেউ উইশ করছে বলে যারা বিরক্ত বা বিব্রত হন, তাদের প্রতি আমি সহানুভূতিশীল। কিন্তু খোদার কসম বিশ্বাস করেন আমার জন্মে আমার কোনো হাত ছিল না, আই হ্যাড নাথিং টু ডু উইথ ইট। লাইক আমার একজন বন্ধু আছে শওকত আমিন কোরকি নাম, হি ইজ এ কার্দিশ ফিল্ম মেকার, খুবই দুর্দান্ত কিছু ছবি বানিয়েছে। তার মধ্যে একটা ছবি হচ্ছে মেমোরিজ অন স্টোন, আই থিঙ্ক, আমি নামটা ভুলে বলতে পারি। আর ওর লেটেস্ট ছবিটা হচ্ছে দ্য এক্সাম, এটা এবার কার্লো ইভেরিতে কম্পিটিশনে ছিল। সো আমি এবং কোরকি
আমরা দুজন একই সঙ্গে জুরি ছিলাম অ্যাপসাতে, এবং অ্যাপসা থেকে আমরা আবিষ্কার করলাম আমাদের দুইজনেরই জন্ম একই দিন, মে মাসের 2 তারিখ, এবং একই বছরের 1973। তো আমি ওখানেও আমার কোনো হাত ছিল না যে কোরকি আর আমি যে একই দিনে জন্মাবো, শুধু জন্মাবো তা না, একই সঙ্গে ফিল্ম মেকার হবো এবং একই জায়গা থেকে অ্যাপসা অ্যাওয়ার্ডে দুজনেই জুরি হবো, অ্যান্ড দেন উইল বিকাম ফ্রেন্ড। এটা তো কোনো কিছু আমাদের হাত ছিল না, এটার ক্ষেত্রে আমার হাত নেই। তবে সত্যজিৎ রায় অফকোর্স বাঙালি ফিল্ম মেকারদের মধ্যে, মানে বাংলা ভাষী ফিল্ম মেকারদের মধ্যে লেজেন্ডারি, আমি এই বিষয়ে তো বলার কোনো প্রয়োজন নাই। কিন্তু পাশাপাশি যে জায়গা থেকে এই রিয়াকশনটা আসে সেটা আমি মনে করি যে এরকম জায়গা থেকে, যে একটা প্রফিটিক জায়গা থেকে। কিন্তু দেখেন আর্টিস্টরা বা ফিল্ম মেকাররা সে যেই হোক, এমনকি ধরেন আমার পরে একদম নতুন যে ছবি বানাচ্ছে, একদম ফার্স্ট টাইম ফিল্ম মেকার, সেও নিশ্চয়ই কারোর মতো হতে চায় না। পৃথিবীর কোনো ফিল্ম মেকার কারোর মতো হতে চায় না যদি সে অথেন্টিক অ্যান্ড অথর ফিল্ম মেকার হয়। এবং আমিও নিশ্চয়ই কখনোই কারোর মতো হওয়ার চেষ্টা করি নাই। ফলে জাস্ট জন্মটাই একই দিনে হয়ে গেছে, এর তো আমার কিছু করার নাই। অস্কার জয়ী বিখ্যাত সঙ্গীত পরিচালক এ.আর রহমানের সঙ্গে যোগাযোগ ও কাজের অভিজ্ঞতা একটু শুনতে চাই। ওয়েল, কাজের অভিজ্ঞতা ইজ অ্যামেজিং অ্যাকচুয়ালি। আই মিন, যে কোনো বড় মানুষই আসলে কবি হয়ে যায়। বড় বলতে আমি বলতে চাচ্ছি না যে একদম সিনিয়র হতে হবে, লাইক একদম নতুন যে অভিনেতা অভিনেত্রী আসছে তার সঙ্গে কাজ করতে গিয়ে যদি দেখি যে খুব ভালো কাজ করছে, তখন সে কবি হয়ে যেতে পারে। তিশাকে আমার কবি মনে হয়, শুধু অভিনয়ের জন্য না, আমার বিভিন্ন স্ক্রিপ্ট নিয়ে ও যে ফিডব্যাকগুলো দেয়, দোজ আর অ্যামেজিং, অ্যান্ড আই ফিল লাইক ও শি ইজ এ পোয়েট। কিন্তু ও জীবনে কোনোদিন এক লাইন কবিতাও লেখে নেই। রমন ভাইও ইজ সেম অ্যাকচুয়ালি। হি ইজ এন এক্সট্রিমলি হাম্বল হিউম্যান বিং এবং ডেফিনেটলি এ পোয়েট। তার সঙ্গে কাজের ব্যাপারটাও এরকম যে আমি সবসময় বিশ্বাস করি যে আপনি যদি কোনো কিছু ডিজায়ার করেন স্ট্রংলি, গড লিসেন্স টু ইট, এবং সে তখন ব্যবস্থা করে দেবে কোনো না কোনো সময়। ওই দিন করবে না হয়তোবা, না করলে হতাশ হবেন না, কিছুদিন পরে করবে। আমি 2012 সালে যখন টেলিভিশন ছবিটা পোস্ট প্রোডাকশনে কাজ করছি, তখন আমাদের একজন বন্ধু আছে বড় বোনের মতো, জাপানের, কিয়োকো ডান। ওর সঙ্গে রহমান ভাইয়ের খুব ভালো সম্পর্ক। তো তখন আমি কিয়োকোকে বলি, কিয়োকো ক্যান ইউ টক টু রহমান ভাই অ্যান্ড সি ইফ সে আমার এই টেলিভিশন ছবিটা মিউজিক করে কিনা। তো তখন আমি জানি না কিয়োকো কথা বলছে কিনা, সে আমাকে এটা বলে নেই। বাট কিয়োকো কিছুদিন পরে আমাকে বলছে যে আই থিঙ্ক লেটস নট ট্রাই ইট দিস টাইম, ইট উইল হ্যাপেন সামটাইমস। তো কথা বলছে কিনা আমি জানি না। তো এরপরে 8 বছর পার হয়ে যায়, 7 বছর। 2012-তে টেলিভিশন আমি বানাই। 2019-এ আমি পুসানে যাই। তখন আমি কি জন্য যাই, 2019-এ আমি পুসানে যাই এশিয়ান ফিল্ম একাডেমিতে একটা ওয়ার্কশপ নেওয়ার জন্য। ওই মোশন পিকচার অ্যাসোসিয়েশন অফ আমেরিকা একটা ওয়ার্কশপ করা ওদের সঙ্গে একদিনের। তো ওই ওয়ার্কশপে আমি যাই। তো ওইখানে ওই বছর রমন ভাই ছিলেন। অ্যান্ড দেন আমি যাওয়ার পরে কিয়োকো আমাকে বললেন, কিয়োকো একই বছর ছিলেন। তো কিয়োকো আমাকে বললেন যে এই আজকে রাতে ডিনার আছে, রহমান যাবে, ইউ প্লিজ জয়েন। তো আমি ওকে বললাম যে রহমান ভাই কি জানে আমি যাব, বিকজ আমি অনাহত গেস্ট হতে চাই না। তো তখন সে আমাকে ফোন দিয়ে বললো যে অফকোর্স জানে, আমি রহমান তোমাকে আমন্ত্রণ না জানালে আমি কেন তোমাকে বলবো। আমি বললাম ওকে ফাইন, আই উইল গো। দেন আমি ডিনারে যাই। ডিনারে আমরা কোনো কাজ টাজ নিয়ে কোনো কথা হয় নাই, বিভিন্ন কথাবার্তা হয়, এটা হয় সেটা হয়, নানাবিধ আড্ডা হয়। ডিনার শেষে আমি চলে আসি। চলে আসার পরে কিয়োকো আমাকে বলে যে রহমান ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে তোমার ব্যাপারে, তুমি মুম্বাইতে গেলে ওর সঙ্গে দেখা করো। দেন আমি নোল্যান্সম্যানের আমার আমেরিকান অস্ট্রেলিয়া পার্টের শুটিং শেষ হয়ে যায়। আমি ওইটা একটা মানে এডিটিং করছি, ওই সময় ওনার সঙ্গে দেখা করতে যাই আমি আর তিশা। তো যাওয়ার পরে উনি আমাকে বলেন যে আমি গল্পটা শোনার পরে বলে যে সাউন্ডস ভেরি ইন্টারেস্টিং, কিন্তু আমি আসলে ফার্স্ট কাটটা না দেখে কিছু বলতে পারবো না, আমাকে আগে ছবিটা দেখতে হবে। আমি বলছি কবে দেখতে চান? বলে আজকে দেখাও। তখন কিন্তু আমার এডিটিং শেষ না, কিন্তু ভাগ্য মানে ঘটনাচক্রে আমার সঙ্গে আমার এডিটর ওখানে মুম্বাইতে আমার সাথে ছিল। এটা দুপুরে উনি আমাকে এই কথা বলে। আমি বললাম কখন দেখাতে হবে? বলে আজকে রাতে আমার ফ্লাইট 4:30 এলেতে, আমি রাতের 12টার দিকে যাব হচ্ছে তাজ ল্যান্ডসে, ওখানে জাভেদ আখতারের বার্থডে আছে। আমি একটা রুম রাখছি, তুমি এসে ওই রুমে ওয়েট করো, আমি বার্থডে থেকে এসেই ছবিটা দেখে তারপর চলে যাবো। আমি বলছি ওকে ডান। আমি বিরোধী তিশাকে বললাম তিশা
ছবি কিন্তু এডিট করা হয়নি 20%, এখন দেখাবো কিভাবে। তিশা বলে তুমি যতটুকু পারো করো। এবার আমি হোটেলে যাই, আমার এডিটর মোমিনকে ডাকি, আমরা যতটুকু পারি ফিনিশ করতে, মানে রাফ কাটের মধ্যে ছিল কিন্তু যতখানি গোছানো যায়। তো গোছানোর পরে রাতের বেলা আমরা ওখানে যাই, কিন্তু গিয়ে ওখানে ওই বার্থডেতে যেটা হয়, বলিউডের এত স্টার আসছে, ফলে ওদের দেরি হয় আর কি আমার সঙ্গে দেখা করতে। তো রাউন্ড ভাই যখন দেখা করতে আসে তখন অলরেডি প্রায় 2টা-2:30টার মতো বেজে গেছে, মানে ওর ফ্লাইট টাইম চলে আসছে। তো রাউন্ড ভাই আমাকে বললো যে আমি কি গাড়িতে দেখতে পারি, চলো চলো গাড়িতে বসি। আই ফিল লাইক গাড়িতে ছবিটা দেখলে ঠিক হবে না, কারণ উনি মনোযোগ দিতে পারবে না এবং ঠিক হবে না। আমি তখন তাকে বলি যে না, আপনি এলেতে যান, আমি আপনাকে মানে একটা সিকিউর লিঙ্ক পাঠাবো, আপনি ওখানে দেখেন। বলে ওকে ফাইন। আমি আসলে একটা সময় বাই করলাম, এর সময় পাওয়া গেল। নেক্সট 2 দিন আমি ছবিটা এডিট শেষ করার পরে তাকে লিঙ্ক পাঠাই। লিঙ্ক পাঠানোর পরে হি স ইট অ্যান্ড হি মেইল ইয়েস লেটস ডু ইট, অ্যান্ড দেন উই ডিড ইট। আপনার সিনেমার নামগুলো একটু ব্যতিক্রম, ব্যাচেলার, টেলিভিশন, পিঁপড়া বিদ্যা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডুব, নো, ল্যান্ডসম্যান। মানে নাম নির্বাচনে সিনেমার গল্প প্রাধান্য পায় নাকি অন্য কিছু? না, অফকোর্স গল্প ছাড়া কি প্রাধান্য পাবে, অনলি গল্প। আচ্ছা, বাংলাদেশ, ভারত, জার্মানির যৌথ প্রযোজনায় ছবি স্যাটারডে আফটারনুন, মানে শনিবার বিকেল নিয়ে কোনো আপডেট কিছু আছে? মানে কিছু কি বলতে চান এই ছবি নিয়ে? আমি এটা নিয়ে বলতে চাই না, কারণ এনে বলতে গেলে আই বিকাম অ্যাংরি, এবং আমি অ্যাংরি হতে চাই না। আমি শুধু একটা কথা বলতে চাই যে ছবিটা যেহেতু বানানো হয়েছে, আমি মারা গেলে পরেও এই ছবিটা বাংলাদেশের মানুষ দেখবে। যারা এই ছবিটাকে নিষিদ্ধ করার মাধ্যমে ভাবছেন যে এই ছবিটা কোনোদিন বাংলাদেশের মানুষ দেখবে না, তারা ভুল করছেন। এই ছবি বানানো হয়েছে, এই ছবি বাংলাদেশের মানুষ দেখবে, এবং আমি এই পৃথিবীতে থাকি বা না থাকি, মানুষ দেখলে পরে তখন জাজ করতে পারবে যে আসলে ছবিটাতে কি ছিল, কেন এটা নিষিদ্ধ করতে হয়েছে, এবং তখন তারা নিজেরাই তাদের উত্তর খুঁজে পাবে, এবং তখন তারা বুঝতে পারবে যে এটা কি অবিচার হয়েছিল নাকি সুবিচার হয়েছিল। আশা রাখি ছবিটি আলোর মুখ দেখবে, আমরাও দেখতে পাবো। সো নাখালপাড়ার প্রোডাক্ট, নাখালপাড়ার গলির ছেলেটি থেকে আমরা আপনাকে যে রাজপথে আনা হলো, আপনি নিজেই যে রাজপথে চলে এলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবাই জেনে গেলাম। এবং হাতিল বড় মঞ্চের তারকায় সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেবার সময়। আপনার কিছু বলার আছে? No, I want to thank you and the organizers আর যারা এই অনুষ্ঠান দেখছেন, তাদের সবাইকে বলতে চাই, লেটস বি টলারেন্ট টু ইচ আদার। এই পৃথিবীটা আমরা খুব সামান্য কিছুদিনের জন্য আছি, আমরা একজন আরেকজনের প্রতি একটু যদি সহিষ্ণু হই, দেন দ্য ওয়ার্ল্ড উইল বি বিউটিফুল। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন হাতিল নিবেদিত বড় মঞ্চের তারকা। আগামীতে নতুন কোনো অতিথির সাথে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। মা, এই মা, নতুন উদ্যোগের শুরু হোক আনন্দময়, আর এই বাঁধ ভাঙা আনন্দের শুরুটা হোক হাতিলের সাথে। পছন্দের ফার্নিচার অর্ডার করুন হাতিলের ওয়েবসাইট থেকে, আর ডেলিভারি পান ঘরে বসেই।